সারাদিন বিভিন্ন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা আওয়ার ডেমোক্রেসিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সেলিম আমবাও খান। দর্শক, আজ আমরা আলোচনা করব রাজনীতির হালচাল, আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, রয়েছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান এবং রয়েছেন ২০ দলীয় জোটের জাতীয় পার্টি জাফর ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ডক্টর নুরুল আজম আজহার শামীম। আপনাদের তিনজনকে স্বাগত। দর্শক, আপনি আলোচনায় অংশ নিতে পারেন টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে। আপনি প্রতিক্রিয়া দিতে পারেন, মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন। আলোচনার বিষয় রাজনীতির হালচাল। দর্শক, আপনারা জানেন যে 2019 সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠ ক্রমে উত্তাপ হয়ে উঠেছে। এর ভিতরে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়ার সান্তাহারে ভাষণে বলেছেন যে নৌকায় ভোট দেওয়ার কথা তিনি বলেছেন, অর্থাৎ আগামী নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে এটিকে অনেকে বিবেচনা করছেন। অন্যদিকে বেগম খালেদা জিয়া বলেছেন যে এক অনুষ্ঠানে বলেছেন যে বর্তমান যে নির্বাচন কমিশনার করা হয়েছে সেটি বিতর্কিত এবং আগামী নির্বাচনকে প্রভাবিত করার জন্যই নির্বাচন কমিশনকে করা হয়েছে। নির্বাচনী বিতর্ক যেমন আছে, তিনি নানা ধরনের রাজনৈতিক বিতর্ক, রাজনীতির হালচালকে কোন পথে নিচ্ছে তা নিয়ে আলোচনা করবার জন্য তিনজন আলোচক। প্রথমেই অ্যাডভোকেট আফজাল হোসেন। আপনারা জানেন যে নির্বাচন নিয়ে কথা উঠেছে, অর্থাৎ নির্বাচন কমিশন নিয়ে কথা উঠেছে এবং নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ হয়েছে এবং বিএনপি বিভিন্ন সময় বিতর্কের কথা বলেছে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে, এবং সর্বশেষ খালেদা জিয়া আজকে বলেছেন যে একটি বিতর্কিত ব্যক্তিকে নির্বাচন কমিশনার করা হয়েছে, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসে। অর্থাৎ আপনার ব্যাখ্যা কি আছে প্রসঙ্গে? দেখুন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন অথবা সরকারের পরিবর্তন ভোটের মাধ্যমে হয় এবং সেটা বিশ্বাস করে, এবং তার জন্য আওয়ামী লীগ তার জন্মলগ্ন থেকে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে এবং তার মাধ্যমে গণতন্ত্রকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেই চেষ্টা অব্যাহত আছে। এবং আজকে বাংলাদেশের রাজনীতি এটা আবর্তিত হচ্ছে মূলত নির্বাচনকে কেন্দ্র করেই। এবং দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি, আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আজকে সান্তাহারে যে জনসভায় বক্তব্য রেখেছেন সেখানে বলেছেন যে 2019 সালের মধ্যে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, আপনারা যদি এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চান তাহলে সেই নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রতিনিধি নির্বাচিত করে দেবেন, যাতে করে আমরা পুনরায় আপনাদের সেবা করার সুযোগ পাই। আপনি কি মনে করেন যে নির্বাচন প্রচার কি শুরু করে দিয়েছেন আপনারা? এটি কি তার ইঙ্গিত বহন করছে যে প্রধানমন্ত্রী যেটা আওয়ামী লীগের সভানেত্রী যেটা বলেছেন, আপনি কি তাই মনে করেন যে আপনারা শুরু করে দিয়েছেন নির্বাচন? আমরা সবসময় একটি গণতান্ত্রিক দল হিসেবে আমরা যেমনিভাবে সাংবিধানিক ভাবে অথবা দলের গঠনতন্ত্র অনুযায়ী দলকে সাংগঠনিক ভিত্তির উপর দাঁড় করানোর জন্য আমাদের কর্মপ্রচেষ্টা অব্যাহত থাকে। আমাদের গত কাউন্সিলে পরে আমার দলের নেত্রী, তার নির্দেশে আমার দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব, তিনি কিন্তু ইতিমধ্যে সারা বাংলাদেশে প্রায় অর্ধেক জেলা প্রায় সফর করেছেন এবং দলকে একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে নিয়ে আসতে নির্বাচন অবশ্যই সামগ্রিকভাবে শক্তিশালী করা। আমরা তো নির্বাচন যেমনি আমাদের সবসময় নির্বাচন তো জাতীয় নির্বাচন না, নির্বাচন কিন্তু স্থানীয় সরকার নির্বাচনও থাকে। আপনারা নিশ্চয়ই জানেন যে এর আগে স্থানীয় পর্যায়ে জেলা পরিষদ নির্বাচন হয়েছে, উপজেলা নির্বাচন হয়েছে, পৌর নির্বাচন হয়েছে, ইউনিয়ন কাউন্সিল নির্বাচন হয়েছে। সারা বছর জুড়েই কিন্তু গণতান্ত্রিক দলগুলো নির্বাচনী নিয়ে ব্যস্ততা থাকে এবং তার বাইরে আমরা যেহেতু সরকারে আছি, সুতরাং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আবার আসবো আমি যেন অবস্থায় যেন আব্দুল হোসেন বলেন যে নির্বাচনকে কেন্দ্র করেই হচ্ছে সবকিছু। আপনি কি মনে করেন যে গণতান্ত্রিক দলগুলো শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করেই তার রাজনীতিকে বিবর্তিত করবে, কিংবা যেটা আব্দুল হোসেন বলবার চেষ্টা করলেন যে ওবায়দুল কাদের এই ভিতরে অর্ধেক জেলা ঘুরেছেন, অর্থাৎ সারা বাংলাদেশে, তাহলে একটি রাজনৈতিক দলের কি উদ্দেশ্য হওয়া উচিত শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক? এটি আপনি কি মনে করেন? যেটা বিএনপির ভিতরে আমরা প্রমাণিত লক্ষ্য করছি যে তারা নির্বাচনকে কেন্দ্র করে তারা কথাবার্তা বলছেন, প্রেস কনফারেন্স করছেন, খালেদা জিয়া কথা বলছেন। রাজনীতি হতে পারে নির্বাচন রাজনীতির একটা অপরিহার্য অঙ্গ, তবে সবকিছু নয়। কেননা রাজনীতির লক্ষ্য হচ্ছে জনকল্যাণ এবং সেই কল্যাণ সাধনের জন্য সরকার তার কর্মসূচি হাজির করবে। এটা
সারা বছরই তার কর্মসূচিকে ব্যাখ্যা করবে, বিরোধী দল সেখানে ভুল ত্রুটি ধরবে, সংশোধন করবে, এবং বিরোধী দল পাল্টা কি চায় সেটাও তারা জাতির সামনে হাজির করবে। এইভাবে জাতীয় অগ্রগতি এবং গণতন্ত্রের অগ্রগতি করবে। কিন্তু আমাদের দেশে কিন্তু সেটা ঘটে না। আমাদের দেশে সবকিছুই নির্বাচন কেন্দ্রিক এবং একটা ভোটের জন্যই রাজনীতি অপেক্ষা করে, যে ভোট কবে হবে ইত্যাদি, একটি দিনের জন্য এবং এই জন্য সেদিকে বলা যায় ভোটের গণতন্ত্র, কিংবা কেউ কেউ বলেন ঠাট্টা করে একদিনের গণতন্ত্র। তো সেই জায়গা থেকে এবং জনগণ অপেক্ষা করে যে তারাও একদিনের ক্ষমতার মালিক। রাষ্ট্রের মালিক তো সংবিধানে আছে জনগণ, তো সেইটা তো সারা বছর তার এটা চর্চা হয় না। সারা বছর জনগণের ভিতর একদিন প্রকৃত মালিক করতে পারে। উপরের লোকেরাই তো আসলে ভোগ করে, নিচের মানুষগুলো একদিনের জন্য তারা ক্ষমতার মালিক হন। তো এই জায়গা থেকে আমার মনে হয় রাজনীতিটা বেরিয়ে আসা উচিত। রাজনীতির লক্ষ্য হওয়া উচিত জনকল্যাণ, এবং সেই কল্যাণ সাধনের জন্য রাজনীতি প্রোগ্রাম থাকতে হবে, এবং সেই প্রোগ্রাম জনগণের সামনে তুলে ধরা, এবং সেই প্রতিটা ব্যাপারে। কিন্তু আমরা দেখি এখানে কোনো সরকারি দল যেমন বিরোধী দলের সমালোচনাকে গ্রহণ করে না, বিরোধী দলও এর দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে না করা, যে সরকার যেটা করবে বিরোধী দল সেটা না করবে, আর বিরোধী দল যেটা বলবে সরকার সেটাকে পাত্তা দেবে না। মানে এমন একটা ব্যাপার এখানে রাজনীতিতে, যে পারস্পরিক আলোচনা, সমঝোতা, যুক্তি, তর্ক, বাহাস, এগুলো আমরা লক্ষ্য করি না। আপনার সাথে একটা বিষয় বলছি, আপনি যেটা বললেন যে সবসময় প্রধান দুটি দল একজন আরেকজনকে সমালোচনা করছে এবং না না বলছে সবাই, এটি কি গণতন্ত্রের কোনো সংস্কৃতির বৈশিষ্ট্য না? এবং গণতন্ত্রের কথা তাহলে কিভাবে? রাজনীতিতে সেই উদারতা থাকা দরকার, যেটা সঠিক সেটাকে সমর্থন দেয়া, এবং যেটা বেঠিক তার সমালোচনা করা, কিংবা কেবল সমালোচনা করা না, ভিন্ন কর্মসূচি হাজির করা। এবং যে জন্য ইউরোপিয়ান দেশগুলোতে যেখানে গণতন্ত্র খানিকটা অগ্রগতি ঘটেছে, সেখানে দেখা যায় যে সরকারের ছায়া সরকার থাকে, ছায়া মন্ত্রিসভা থাকে, এবং সরকার যে সমস্ত কর্মসূচি গ্রহণ করে তার পাল্টা কর্মসূচি তাকে দিতে হয়, যার কারণে সারা বছরই মানুষ বুঝতে পারে যে সরকার এটা চাইছে, বিরোধী দল এটা চাইছে, এবং এইগুলো নিয়ে মানুষের ভিতর বিতর্ক হতে পারে। কিন্তু আমাদের এখানে যে বিতর্ক যতটুকু এই টকশোর ভিতরই হয়, কিন্তু অন্য কোনো জায়গা থেকে সরকার বিরোধী দল ওই ধরনের বিতর্কে যায় না। আর একটা হচ্ছে যে তার চেয়ে হলো কর্মসূচি নিয়ে যতটা না আলোচনা হয়, যেমন আমরা ডেভেলপমেন্ট ইত্যাদি কথা বলি, কিন্তু এটা নীতি কি হবে, ডেভেলপমেন্ট পলিসিটা কি হবে, আমাদের এখানে গ্যাস নীতি কি হবে, আমাদের এখানে জাতীয় সম্পদ রক্ষা কিভাবে হবে কি হবে না, মানে এই যে ব্যাপারটা, আমরা আমাদের সমুদ্র সীমানাকে, সমুদ্র বিস্তীর্ণ এলাকাকে কিভাবে কাজে করব, এই ধরনের ইতিবাচক জায়গাগুলো কিন্তু আলোচনার ভিতর নেই। আমি আসবো ডক্টর আজহার, আপনি বলেন যে আপনি তো 20 দলীয় জোটের অন্যতম শরিক দল আপনারা আছেন বর্তমানে, এবং আপনাদের নেত্রী, জোট নেত্রী বলেছেন যে সুষ্ঠু নির্বাচনে বিএনপি জোট ক্ষমতায় আসবে। আপনাদের কি এমন বৈশিষ্ট্য আছে যে আগামী নির্বাচনে জনগণ আপনাদের ভোট দেবে? যদি আবু সাইদ বলবার চেষ্টা করলেন যে ভিন্ন পরিকল্পনা কি আছে যেটা জনগণ আপনাদের প্রতি আকৃষ্ট হবে, এমন কি আপনাদের পরিকল্পনা থ্রো করেছেন জনগণের কাছে? ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাটা বললেন যে এমন কি আছে, এখন সকল ক্ষমতার উৎস জনগণ, এবং জনগণই এটা নির্ধারণ করবে কি আছে না আছে, হয় আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক। পরিকল্পনা কি আছে? আমরা উভয় কিছু জিজ্ঞেস করছি যে কি কি পরিকল্পনা আপনাদের হাতে আছে, যেগুলি আগামী নির্বাচন আপনারা বিজয়ী হলে করবেন, এমন কোনো কিছু আপনারা কি দেখাতে পেরেছেন? বা যেমন মনে করেন যে ডেভেলপমেন্ট ওয়ার্ক তো থাকবে, তার পাশাপাশি আপনার যেটা বেকার সমস্যা সেটা লাঘব করা হবে, বিদেশি কূটনৈতিক সম্পর্ক জোরদার করা হবে, এবং বহির্বিশ্বে যেসব দেশে লোক পাঠানোর ব্যবস্থা হইতেছে, জনশক্তি রপ্তানি, সেটা আরো প্রসার ঘটবে বিভিন্ন দেশে, বিশেষ করে আফ্রিকা এখন প্রচুর চাহিদা আছে বাংলাদেশের, এবং গার্মেন্টস সেক্টরেরও যেসব প্রসার ঘটেছে সেটা আরো প্রসার ঘটবে, এই ধরনেরই থাকবে আর কি। এমন কোন আমরা সুনির্দিষ্টভাবে এমন কোন আমরা দেখতে পাচ্ছি না, গণমাধ্যমকে আপনাদের দলের উচ্চ পর্যায়ের নেতা আছেন তাদের পক্ষ থেকে আমরা দেখছি না এমন কোন কর্মসূচি যেটি জনগণকে আকৃষ্ট করতে পারে, এমন কেন নাই? শুধু নির্বাচন নিয়ে কিন্তু কথা হচ্ছে উভয় দলের ভিতরে, নাইটি নির্বাচনের ব্যাপার হইতেছে। আবার দেখেন যে গ্যাসের দাম বৃদ্ধি পাইছে, এবং তার পাশাপাশি বিদ্যুতের দামে সেই সব আলোচনা হইতেছে, এবং মনে করেন যে এখনো নির্বাচনের অনেক দেরি বাকি, প্রায় 2 বছরের কাছাকাছি। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এত আগেই সবকিছু না করে পর্যায়ক্রমে আগিয়ে যাওয়া দরকার আছে, এবং মনে করেন যে বিএনপি এই যেহেতু হামলা মামলার শিকার হয়েছে, সেই হিসাবে বিএনপি অনেক ধরনের জনসভা করতে পারতেছে। জনসম্প্রতি বিষয়ে যে গ্যাসের দাম বৃদ্ধির ফলে যেটি বাসদ এবং সিপিবি হরতাল ডেকেছে 28 তারিখে 6 ঘন্টার হরতাল, কিন্তু
আপনাদের পক্ষ থেকে বলা হয়েছে যে পরে জানানো হবে, তাহলে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আপনাদের নেই? তাৎক্ষণিক কিংবা এটা আপনাদের হলো উচ্চ পর্যায়ের নেতা নেত্রী, কিন্তু আমি যদি আপনি আমার ব্যক্তিগত জিজ্ঞাসা করেন যে এটা আমি এটার বিরোধিতা করি এই কারণে যে আপনি যে গ্যাসের দামটা বৃদ্ধি করছেন সেটা অযৌক্তিক, এবং তার পাশে যদি আবার হরতালও ডাকা হয় বাসদ এবং সিপিবি, তাহলে বোঝা হলো মরার উপরে খাড়ার ঘা। তার কারণ হলো জনগণ ওই আধা বেলা হরতালের জন্য 1600 কোটি। আমি এই হরতালের পক্ষে আমি নাই ব্যক্তিগতভাবে। এখন আমার যদি 20 দলীয় জোট যদি ওনারা সমর্থন করে সেটা আলাদা কথা, বা উচ্চ পর্যায়ে যদি সমর্থন করে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করেন আমি এটা মানি না। কেননা এই হরতালে আমার কি উপকার আসবে? প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, উপকার কি জনগণের কল্যাণে আসবে? না। 1600 কোটি টাকা যদি সরকারের নষ্ট হয় ওই দিন আধা বেলার জন্য, এই সরকারের টাকাটা কিন্তু জনগণের টাকা এবং জনগণের ঘামের টাকা এবং জনগণের করের টাকার মাধ্যমে সরকার পরিচালিত। সরকার সেইভাবে চাপ সৃষ্টি করবেন আপনারা? না, সেটা জবাব বিভিন্নভাবে আপনি দিতে পারেন। সেমিনার করতে পারেন, আপনি হ্যাঙ্গার স্ট্রাইক করতে পারেন, আপনি ডেমনস্ট্রেশন করতে পারেন, সেখানে আপনি ঘেরাও করতে পারেন, বিভিন্ন ধরনের কর্মসূচি থাকতে পারে। তাই বলে আপনি হরতাল দেওয়ার ফলে কি সেগুলো নাই? তারা হরতাল করেছে, তাহলে আপনাদের ক্ষেত্রে সেগুলো নাই কেন? না, আমাদের ক্ষেত্রে সেটা হবে কিনা এখনো সেটা তো নীতি নির্ধারক বলছে, এখন জানানোর পরে জানাবে। যেটা আপনি বললেন আপনার কথা অনুযায়ী আমার বলতে হয়, কিন্তু আমি যদি আমার ব্যক্তিগত পার্সোনালি জিজ্ঞেস করেন আমি হরতালের সমর্থন করি না। কারণ হরতালে তো আমার কোনো উপকার আসছে। এর আগে মনে করেন যে হরতাল হয়েছে, মনে করেন 1.5 বছর আগে আপনার চুলার ডাবল চুলার রেট ছিল 450 টাকা, সেটা 400 টাকা ছিল, সেটা 650 টাকা করা হলো। সেখানেও হরতাল হয়েছিল কয়েকদিন। এতে দেখা গেছে একদিন হরতাল করলে 2200 কোটি থেকে 2500 কোটি টাকার মতো নেট সরকারের লস হয়, আপনার ব্যবসায়ী হতে শুরু করা, তারপর অন্যান্য যে সেক্টরগুলিতে আছে যানবাহন ইত্যাদি। তা এতে লাভবান কি হইলো? জনগণ কি লাভবান হইলো? সেই গ্যাসের দাম তো আর সেটা কমানো হয় না, সেই পর্যায়ে রয়েছে। সেই ক্ষেত্রে আমি হরতালের পক্ষে আমি সমর্থন জানাই না। আমাদের নির্বাচন কমিশনকে আপনারা বিতর্কিত বলেছেন, যেটা আপনাদের জোট নেত্রী বলেছেন যে বর্তমান নির্বাচন কমিশন বিতর্কিত এবং অযোগ্য বলেছেন। এর কারণটা কি? বিতর্কিত আর কারা কারা বলেছে? বিতর্কিত আর কারা কারা বলেছেন আপনারা ছাড়া? না, আমরা ছাড়া তো এই যে মনে করেন কিছু বাম দল বা ওনারা হয়তো 2-4টা দল বলছে। তো এখন নির্বাচন লাভের জন্যই আজ্ঞাবহ নির্বাচন কমিশনার তৈরি করা হয়েছে, এটা আপনার বিএনপি চেয়ারপারসন বলছে। তো এটা স্বাভাবিকভাবে উনি এটা বলতেই পারে। তো আবার আমি যদি এই সাইডে বলি যে আওয়ামী লীগ তার কৌশল অবলম্বন করবে জিতার জন্য, এটা সব রাষ্ট্রেই আছে। আপনি যখন মনে করেন কোন দেশে, ভারত বলেন, শ্রীলঙ্কা বলেন বা অন্য দেশে যে ক্ষমতায় থাকবে সে তার কৌশল অবলম্বন করবে তার নির্বাচনে যাওয়ার জন্য এবং জেতার জন্য, এটা থাকবেই। এইটার জন্য আপনি এটা না করে আমি মনে করি কিভাবে, যেমন মনে করেন আওয়ামী লীগ থেকে যেমন নেওয়া হয়েছে, একজন বিএনপি থেকে নেওয়া হয়েছে, অন্যান্য দল থেকে মিলে না তো আর করা হয় না। কিন্তু এই 5 জনের মধ্যে কিন্তু একজন শরিক আছেই কিন্তু বিএনপির সাপোর্টার হিসাবে। সেই হিসাবে আমি মনে করি যে নির্বাচন সামনে কিভাবে সুষ্ঠু সুন্দর হয়, এবং শুধু নির্বাচন কমিশনকে আপনি দায় সারলে হবে না। এটা মুখ্য দায়িত্ব জনগণ, তার পাশাপাশি রাজনীতিবিদদের, তার সহযোগিতার মাধ্যমে তারা প্রতিফলন ঘটাবে এবং আপনার একটা সুন্দর নির্বাচন উপহার তখনই যদি তার জোটের যে বক্তব্য রয়েছে, অর্থাৎ বেগম খালেদা জিয়া কিংবা বিএনপি, তার বক্তব্য থেকে আপনার বক্তব্য একটু পৃথক হয়ে যাচ্ছে না? না, আমার বক্তব্য পৃথক হয়ে যাচ্ছে না। ওইটাও তো ওনার যেটা বলছে ওই সাইড থেকে বলছি। আমার ব্যক্তিগত মতামত আমার সেটা আমি বলছি যে আপনি শুধু নির্বাচন কমিশনের দায়ী করতে পারবেন না, এটার সাথে জনগণ সম্পৃক্ত। আর নির্বাচন কমিশনের সাথে তখন সম্পৃক্ত হবে যখন এই নির্বাচন হবে 10 কোটি প্লাস হলো ভোটার, সেখানে নির্বাচনের সাথে সম্পৃক্ত হবে প্রায় 8 থেকে 9 লক্ষ লোক এখানে সম্পৃক্ত হবে বিভিন্নভাবে। তারা যেন কোনো ধরনের অপকর্ম না করে বা নির্বাচনের সুষ্ঠু করে তুলে, সেই সহযোগিতা কে করবে? জনগণ করবে এবং রাজনীতিবিদরা করবে, যারা এখানে পার্টিসিপেশন করবে রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণ করবে, তাদের হলো মুখ্য ভূমিকা। এখানে আপনি 5 জনের উপরে ছাড়লে হবে না। আপনার কি বক্তব্য রয়েছে যে নির্বাচন কমিশনের বিতর্কিত বলেছেন, অযোগ্য বলেছেন, এবং তারপরে মজিদ আহমেদ বলেছেন যে আন্দোলন এবং নির্বাচনের প্রস্তুতি একইভাবে চলছে? তাহলে আপনারা বলছেন যে বিএনপি নির্বাচন কমিশন নিয়ে কথা বলার কোনো অধিকার রাখে না এই কারণে যে আমরা এখানে যে 4 জন মানুষ, আপনি সহ আমরা যারা উপস্থিত এখানে আছি অথবা দর্শকরা যারা শুনছে, তারা তো বাংলাদেশেরই মানুষ এবং নিকট অতীতের কথা যে আজিজ মার্কা নির্বাচন করতে গিয়ে বিএনপি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কিভাবে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করেছে, অপচেষ্টা করেছিল। এবং সেই সময় আপনি জানেন যে 1,23,00,000 ভুয়া ভোট কিভাবে তৈরি করা হয়েছিল নির্বাচনে ম্যানিপুলেট করার জন্য। এবং তার আগের ইতিহাসে যদি যান তখন দেখবেন যে বিচার অঙ্গনকে কলুষিত করার জন্য কেএম হাসানকে বয়স বাড়িয়ে তাকে তত্ত্বাবধায়ক সরকার করা হবে সেই রকম একটি বিচার ব্যবস্থাকেও পর্যন্ত একটা বিতর্কিত করা হয়েছিল এই বিএনপি। সুতরাং বিএনপি আজকে নির্বাচনে তারা যে কথাগুলো বলছে, বিতর্কের কথা বলছে, এটা আমি মনে করি এই কথাগুলো বলে তারা যেটা বলতে চায়, তাদের মনের কথা হলো
তারা নির্বাচনে জেতার গ্যারান্টি চায়, তারা নির্বাচনে জিততে চায়। হ্যাঁ, জিততে চাবেন, এটা স্বাভাবিক, সকল রাজনৈতিক দলই নির্বাচনে জিততে চায়, কিন্তু নির্বাচন হওয়ার আগে নির্বাচনে জেতার গ্যারান্টি তাদেরকে কে দেবে? সুতরাং আমি বলতে চাই ওই গ্যারান্টি কেউ দিতে পারবে না। সুতরাং সেখানে তাদেরকে আইন মানতে হবে, নিয়ম মানতে হবে, সংবিধান মানতে হবে, আসতে হবে নির্বাচনে। আর যেটা সাইদ ভাই একটি কথা বলেছেন, তার কথাকে আমি সম্মান জানাই, যে বাংলাদেশে দীর্ঘদিনের যে এই সরকারে যারা থাকে তাদের যে অভিজ্ঞতার আলোকে হয়তো সাইদ ভাই কথাটা বলছেন, এটা সর্বাংশে একেবারে আমি উড়িয়ে দেব না কথাটা, কিন্তু তারপরে বলি আমার সরকার অথবা আমার দলের নেত্রী যিনি আজকে রাষ্ট্র পরিচালনা আছেন, তিনি কিন্তু কখনোই বলেন না তিনি এই দেশের প্রশাসক অথবা এই দেশের শাসক। তিনি সবসময় বলেন আমি সেবক হিসেবে কাজ করতে চাই। এবং আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, আজকের বক্তব্যই তিনি কিন্তু বলেছেন যে নৌকা যখন ক্ষমতায় আসে তখন মানুষ কিছু পায়, আর ধানের শীষ যখন ক্ষমতায় আসে তখন এদেশে খাদ্যাভাব হয়, দেশে লুটপাট হয়, দুর্নীতি হয়, সন্ত্রাস হয়, জঙ্গিবাদ সৃষ্টি হয়। এটা তো সত্যি ঘটনা, এদেশে জঙ্গিবাদ হয়েছে। আবার যদি দেখেন এই যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য কি করেছে বিএনপি, বিএনপি তো আজকে বিএনপি না, বিএনপি দেশে ক্ষমতা কিভাবে এসেছে সেই ইতিহাস আমরা সকলেই জানি, এবং সেই দলের গঠন প্রক্রিয়া সকলেই আমরা জানি। তারপরে বিএনপি ক্ষমতা আসার পরে যে হানা ভোট করেছে, তারপরে তারা এই যে মাগুরা মার্কা নির্বাচন করেছে, অনেক কিছু করে একবারে ভোটের রাজনীতি একটা কালিমা লেপন করেছে। এবং তারপরে বিএনপি যেটা সবচেয়ে যে খারাপ কাজটি করেছে সেটা হলো ভোটকে ঠেকানোর নামে মানুষ হত্যা করার মতো একটা জঘন্য কাজ এটিকে করতে পারে, এটাও বিএনপির পক্ষে সম্ভব হয়েছে। এবং আপনি খেয়াল করবেন যে এই যে 231 জন মানুষকে হত্যা করলো এবং এত মানুষকে, হাজার হাজার মানুষকে যে পঙ্গু করে দিল অথবা ঝলসে দিল অথবা সম্পদ হানি করলো, এর জন্য বিএনপির নেতৃত্বের পক্ষ থেকে একটি বারও কিন্তু তাদের সে প্রতিবাদও করেনি অথবা এই হত্যাকাণ্ডের নিন্দাও তারা জানায়নি। হত্যার দায় দায়িত্ব তারা স্বীকার করেছে, এবং তার কারণেই আজকে দেশে না আন্তর্জাতিক অঙ্গনেও বিএনপি ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, এবং কানাডিয়ার আদালতে সেখানে বিএনপি কিন্তু সন্ত্রাসী দল হিসাবে চিহ্নিত করা হয়েছে। সুতরাং আজকে এই যে আমরা সরকার, যে আওয়ামী লীগ সরকার থাকলে কি কি হয়, নিশ্চয়ই নির্বাচন করে সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সহায়ক সরকারের প্রয়োজন আছে, এবং দলীয় সরকারের চাইতে বাংলাদেশের যে বাস্তবতা সেখানে সহায়ক সরকার ছাড়া কি সুষ্ঠু আবার নির্বাচন হতে পারে না? আপনি কি এটা বিশ্বাস মনে করেন? আমি এখানে কিন্তু একটা যেটা প্রবঞ্চ সেটা আমি গুরুত্ব দিই, সেটা হলো দায়িত্বশীলতা। আমরা আসলে দায়িত্বটা পালন করছি কিনা, আমরা কি দায়িত্বটা পালন করবো কিনা, অথবা নির্বাচনের দিন দুপুর 11টার সময় আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াবো কিনা। সুতরাং ওই যে নির্বাচন কমিশন, একজন বীর মুক্তিযোদ্ধা, হ্যাঁ, যার নেতৃত্বে আজকে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, আমার এলাকায় যার বাড়ি, এবং আমরা ওই এলাকায় সারা বাংলাদেশের মানুষের কাছে হয়তো তিনি ওইভাবে হয়তো অনেকে পরিচিত হননি আগে, কিন্তু আমার এলাকার মানুষের কাছে তিনি একজন শ্রদ্ধেয় ব্যক্তি, কারণ 71-এর রণাঙ্গনে সে যুদ্ধ করে সে নিজের বীরত্বকে তিনি প্রকাশ করেছেন। সুতরাং তার মতো একটা মানুষ যিনি 71-এর চ্যালেঞ্জ গ্রহণ করেছে দেশ মাতৃকার মুক্তির জন্য, দেশের পতাকা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, সেই মানুষটি একটি নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য তিনি কাজ করে যান। তার প্রতি মানুষের আস্থা বিশ্বাস, এবং ওই এলাকার মানুষ হিসেবে আমার তো আস্থা বিশ্বাস আছেই। সুতরাং মানুষকে বলবো যারা অংশ নেবে তাদের তো আস্থা নেই বিএনপি, সেক্ষেত্রে এটা একটা বিএনপির একটা মজ্জাগত রোগ। আমি বলবো যে এটা একটা একটা রোগ হিসেবে বিএনপি এটা তৈরি হয়েছে। এই সিনড্রোম থেকে বিএনপিকে বেরিয়ে আসতে। ধন্যবাদ আপনাকে। আবু সাইদ খান, আপনি বলেন যে নির্বাচন কমিশনার কি আপনি মনে করেন যে সুষ্ঠু নির্বাচন করতে পারেন কিংবা না পারেন তার উপর নির্ভর করে? আমি 1 মিনিট একটু বলি যে এই 4-5 মানুষের নির্বাচনে গ্যারান্টি না। সুতরাং বিএনপি অথবা অন্যান্য দলকে, অথবা আমার এই যে ভাই উনি কথা বললেন যে এই যে নুরুল আজহার ভাই, আমাদের আসলে মনোযোগী হতে হবে। নির্বাচনের বাইরে আরো অনেক হাজারটা পয়েন্ট আছে, যেমন নির্বাচনের সময় ধর্ম ব্যবহারটা হবে কিনা, নির্বাচন টাকার ব্যবহার হবে কিনা, নির্বাচনের সময় এই সাংবাদিকের নির্মোহ আচরণ করবে কিনা, অথবা নির্বাচনের সময় অবজারভাররা কি ভূমিকা পালন করবে, সামগ্রিক বিষয়গুলি নিয়ে কিন্তু ভাবনার বিষয়, সেই বিষয় নিয়ে আরো আলোচনা হতে পারে, আরো বিশ্লেষণ হতে পারে। সুতরাং সেই বিশ্লেষণে আমি আহ্বান জানাই। ধন্যবাদ আপনাকে। আবু সাইদ খান, আপনি বলুন। নির্বাচনের জন্য নির্বাচন পরিচালনা নির্বাচন কমিশন করে, কিন্তু নির্বাচন কমিশনের শেষ কথা নয়, কেন এখানে সরকারের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সরকার কতটুকু সহযোগিতা করবে, কি সমর্থন জানাবে, সেগুলো গুরুত্বপূর্ণ। কেননা আমাদের এখানে প্রশাসন এবং সরকার তো একাকার থাকে, এবং প্রশাসনিক কর্মকর্তারা যতই বলুক যে আমরা তো সংবিধানের কাছে দায়বদ্ধ, কিন্তু বাস্তবে তারা সরকারের কাছে দায়বদ্ধ থাকে, এবং এই প্র্যাকটিসটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এখানে নিরপেক্ষভাবে প্রশাসন কাজ করতে পারে না, সেখানে সরকার যদি চায় যে সহযোগিতা করবে না,
সহযোগিতা করবে এবং তারা হস্তক্ষেপ করবে না, তাহলে ভালো নির্বাচন হবে, যেমন নারায়ণগঞ্জে হয়েছে। আর সরকার যদি চাইতো যে না আমরা হস্তক্ষেপ করব, তো সেই ক্ষেত্রে ভালো নির্বাচন হবে না। অতএব সরকারের ভূমিকাটা গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে রাজনৈতিক দল তাদের ভূমিকাটাও গুরুত্বপূর্ণ, এখানে তাদের পার্টিশনের বিষয় আছে। এবং রাজনীতিতে যদি ভারসাম্য নষ্ট হয়ে যায়, এক দল শক্তিশালী হয়ে গেলে সেখানেও আপনি কি মনে করছেন যে নির্বাচনকালীন একটি সরকারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেই সরকারের কি হতে পারে যেটা যে সরকারই হোক, সরকারের ভূমিকাটা হওয়া দরকার হচ্ছে নিরপেক্ষ, এবং সেখানে তার অঙ্গীকার, তার দায়বদ্ধতার বিষয়টা গুরুত্বপূর্ণ। এবং পৃথিবীতে সব ধরনের সরকারই, যেমন দলীয় সরকার তো আসলে দলীয় সরকার হলেও অন্তর্বর্তীকালীন দলীয় সরকারই দায়িত্ব পালন করে পৃথিবীর বিভিন্ন জায়গায়, জাতীয় সরকারও হতে পারে, তত্ত্বাবধায়ক সরকার হতে পারে, কিন্তু সেখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে তাদের দায়বদ্ধতাটা। এখানে দেখা যায় যে পৃথিবীতে অনেক দেশ আছে যে দলের লোকও দল কানা হয় না, আর আমাদের এখানে নিরপেক্ষ লোক সেও দেখা যায় যে দলের প্রতি অনুগত হয়ে পড়ে। এইটা হচ্ছে আমাদের এখানে দেওয়া, অর্থাৎ তার যে দায়বদ্ধতা, কর্তব্যবোধটা সেইভাবে। আরেকটি প্রশ্ন আপনার কাছে, যে আমরা দেখেছি নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া থেকে শুরু করে প্রতি স্তরে বিএনপি নানা রকম সমালোচনা করেছে, কিন্তু আবার একটি দিকে মেনে নিয়েছে। মোদি আহমেদ বলেছেন যে নির্বাচনের প্রস্তুতি এবং আন্দোলন একই সঙ্গে চলবে। তাহলে আপনি কি এই বিএনপি যে ইনকনসিস্টেন্সি একটি জায়গা, অনেকে বলে থাকেন যে তারা কোন জায়গায় স্থির হতে পারছে না, কারণটা কি মনে হয়? এর ব্যাপারে হচ্ছে যে নির্বাচন এর আগে আমরা নির্বাচন কমিশন গঠনটা কিভাবে দেখেছি, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে নিয়োগ দিয়েছেন, এর বাইরে তো আর কিছু হয়নি। এবারই একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে 31টি রাজনৈতিক দল এবং নাগরিক সমাজকে ইনভলভ করা হয়েছে, সেই দিকটা আমার কাছে একটা ডেভেলপমেন্ট। যদিও সঙ্গতভাবে আমাদের প্রত্যাশা ছিল যে আইনটা তৈরি হবে, যে কারণে আইনটা তৈরি হয়নি, কিন্তু আইনের বিষয়টা সামনে এসে গেছে। তা একটা ব্যাপারটা হচ্ছে যে সবারই ইনভলভমেন্ট আছে এবং এটা একটা আলোড়িত হয়েছে। এবং এখানে সরকার প্রধান তো ছেড়ে দিয়েছেন, উনি তো স্পষ্ট করে ছেড়ে দিয়েছেন যে এখানে রাষ্ট্রপতির পর ব্যাপারটা ছেড়ে দিয়েছেন, এবং রাষ্ট্রপতি একটা এক্সারসাইজের মধ্যে দিয়ে এটা করেছেন। সেই দিক দিয়ে আমি বলবো যে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়াটা খানিকটা অগ্রগতি ঘটেছে, যদিও আমরা মনে করি এটি ঠিক নয়। আগামীতে এই ব্যাপারে নির্বাচন মানে কমিশন গঠনের জন্য একটা আইনি ব্যবস্থা, যে আইনটা, সেটাও খুবই জরুরি হয়ে পড়েছে। ধন্যবাদ। জনাব আজহার, আপনি বলুন যে নির্বাচনকালীন যে সরকারের কথা বলা হয়েছে, অন্যদিকে হচ্ছে যে এই বিষয়টিকে আপনারা কেন এত গুরুত্ব দিচ্ছেন যে নির্বাচনী সরকার না হলে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন? গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন যে যদি খালেদা জিয়া অংশগ্রহণ, অর্থাৎ নির্বাচনকারী সরকার যদি নিরপেক্ষ না হয়, সেক্ষেত্রে সংশয় আছে নির্বাচনে অংশগ্রহণ না করে, এমন কোনো বিষয় আছে কিনা? আপনার কি শেখ হাসিনা নির্বাচনে যাবেন কিনা, আর যদি না যেয়ে থাকেন তাহলে তার কারণটা কি? আপনি যেটা বললেন, গয়েশ্বর বাবু যে কথা বলছেন সেটা ওনার হয়তো ব্যক্তিগত কথা, কিন্তু আমি 2 দিন আগেও দেখছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় শেখ হাসিনা আন্ডারই নির্বাচন করতে বিএনপি চিন্তা ভাবনা করতেছে, এরকম একটা। উনি বলেছেন যে 2014 সালে করতে পারতো, যদি শেখ হাসিনা নির্বাচন করা যেত তাহলে 2015 সালে। এটা রাজনৈতিক বক্তব্য, সামনে ব্যক্তিগত ওনার বক্তব্য, কিন্তু চূড়ান্ত কোনো বক্তব্য তো 20 দলের থেকে এখনো আসেনি। সেটা তো আমরা এইভাবে আমরা নিতে পারবো না। বিচ্ছিন্ন বক্তব্য দিতেই পারে এক একজন, এক এক তার মতাদর্শ থেকে, তার চিন্তাধারা থেকে। না, অবশ্যই এটা শৃঙ্খলা তো এখন আপনার ফাইনাল, উনি উনার দিক থেকে বলছে, আরেকজন আবার বলতেছে যে ঠিক আছে এই সরকারের আন্ডারে হবে, কিন্তু রূপরেখাটা চেঞ্জ করতে হবে। তাহলে কোনটা সঠিক, জনগণ কোনটা গ্রহণ করবে তাহলে আপনাদের বক্তব্যের ধারাবাহিকতা? না, সেটা হলো ফাইনালি তো খালেদা জিয়ার মাধ্যমে, সাবেক প্রধানমন্ত্রী যে খালেদা জিয়ার মাধ্যমে যেটা আসবে চূড়ান্ত ভাবে, সেটাই প্রস্তাব আকারে যাবে সরকারের কাছে। তখন সরকার নীতি নির্ধারক এবং বিরোধী দল নিয়ে তারপরে এটা চিন্তা ভাবনা করে একটা সহায়ক সরকার বা নির্বাচনকালী সরকার গঠন করতে পারবে। এমনকি সহায়ক সরকারের খসড়াকে আপনারা প্রস্তুত করছেন, যেটা অনেকে বলছেন এমন কোন? হ্যাঁ, অলরেডি কিছু আলাপ আলোচনা হইতেছে এবং কিছু ধরনের যেগুলি শর্ত বা যেগুলি ইমপ্লিমেন্ট হওয়ার জন্য যেগুলি প্রয়োজন, সেই জিনিসগুলি। শেখ হাসিনার অধীনে আপনি নির্বাচনে যাচ্ছেন, আপনি যেটা আমার তো মনে হয় যে যাওয়া উচিত, বা তা না হলে তো সমস্যার সৃষ্টি হবে, আর দেশে হলে অরাজকতার সৃষ্টি হবে, সেটা তো আমরা চাই না। এই ক্ষেত্রে আমি মনে করি যে নির্বাচনে পার্টিসিপেট করে তারপরে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসার। আমি গতকাল করে আগেও দেখলাম যে একজন বিএনপির উচ্চপদস্থ নেতা এই কথাই বলছে যে না, আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যেতে চাই, আমরা অন্য কোনো পথ অনুসরণ করতে চাই না। সেই হিসাবে আমি মনে করি সবচেয়ে উত্তম পন্থাই হলো নির্বাচন, যেটা জনগণের ম্যান্ডেট থাকে, সেখানে কোনো কিছু। দর্শক, আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি, একটি বিরতির পর আবারও আলোচনার সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আলোচনা করছি রাজনীতির হালচাল নিয়ে, আলোচনা করছেন অ্যাডভোকেট আফজাল হোসেন,
সাংবাদিক আবু সাইদ খান এবং অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার শামীম। আফজাল হোসেন, আপনি বলুন যে খালেদা জিয়ার যে সাজা প্রসঙ্গ নিয়ে কথা উঠছে, অর্থাৎ মামলা যেটি চলছে তা নিয়ে এখনো বিচার রায় হয়নি, কিন্তু তা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। খালেদা জিয়ার সাজার নির্বাচনের সুযোগ নিয়ে বাদুল নাসিম বলেছেন এবং অনেক কথাবার্তা বলা হচ্ছে। এই ধরনের কথাবার্তা কেন বলা হচ্ছে, যেহেতু এখন রায়টি হয়নি আপনাদের পক্ষ থেকে? কারণটা কি? না, আমাদের পক্ষ থেকে এরকম কথা বলা হয় না। আমাদের পক্ষ থেকে অথবা যারা সাধারণ মানুষ তারা বলছেন যে যদি অপরাধ খালেদা জিয়া করে থাকেন তার বিচার হবে। এটা নিয়ে এত ধূম্রজাল সৃষ্টি করার কোনো অবকাশ নাই। যিনি অপরাধ করবেন, দেশে আইনের শাসন আছে, বিচার হবে। বিচারে যদি সাজা হয়, কেউ যদি জেলে যায় সে যাবে, সেটা তো অন্য জিনিস, সেটা তো আইনের ব্যাপার। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু আমি বিএনপির যে এখন একটা সুখ স্বপ্ন অথবা মানে এটা তারা ভুগছে যে এত অপকর্ম করলো, এত হত্যা, খুন, সন্ত্রাস, শিশু হত্যা, নারী হত্যা, সম্পদহানি এবং নির্বাচন ঠেকানোর নামে পেট্রোল বোমা দিয়ে মানুষ মারা, এত কিছু করার পরও তারা বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। এবার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আমি বলবো যে এই যে সহায়ক সরকার অথবা যেটা বলছে না, এটাকে আমি অন্য ভাষায় বলি, এটা হলো ক্ষমতায় যাওয়ার জন্য সহায়ক সরকার। বিএনপিকে ক্ষমতায় নিয়ে যাবে এইরকম একটি সরকার তারা চায়। তা আমরা যারা সরকারে আছি অথবা সরকার, আমরা কি কিছুই বুঝছি না? আমরা কি সাংবিধানিক পন্থায় দেশে একটি সরকার আছে এবং সরকারের সে এখানে সবাই বলেছেন যে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে, অথবা নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে, সাংবিধানিক পন্থায় অংশগ্রহণ হবে, সেটা আমরা প্রত্যাশা করি। আর যেটা হলো যে এই যে হামলা মামলা হয়েছে, যে নূর ভাই যেটা আজহার ভাই বললেন যে আসলে হামলাটা বিএনপি আগে করেছে, তারপর মামলাটা হয়েছে। সুতরাং হামলা মামলা আমরা করি নাই, ওরা হামলা করেছে, পরে মামলা হয়েছে। সুতরাং ভবিষ্যতে এই হামলা অথবা এই সব অপকর্ম থেকে যদি দূরে সরে, তাহলে মামলা আর হবে না। আর যেটা হলো যে এই যে আমরা এই যে বিএনপি বলেন অন্যদের কথাই বলি যে নির্বাচন নিয়ে অথবা নির্বাচন কমিশন সংস্কার নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু কে কি করেছে? এই যে আমি যদি আপনাকে দেখি যে নির্বাচন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসা 1971 সালের পরে, হ্যাঁ, প্রথম কিন্তু দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার যেটা হয়, আরপিও যেটা হয়, তার আলোকে কিন্তু নির্বাচনগুলো হচ্ছে। এবং তারপরে 1973 সালে নির্বাচন হয়েছে, তার পরবর্তী নির্বাচনগুলো হয়েছে। এবং এর মাঝখানে এই নির্বাচনকে সংস্কার করার জন্য, নির্বাচন কমিশনকে সংস্কারের জন্য কেউ কিছু করে নাই। আপনি দেখবেন যে মাত্র 2-3টি অর্ডিন্যান্স অথবা আইন হয়েছিল, কিন্তু এর বাইরে 2008 থেকে 2016 সালের মধ্যে 32টি আইন অধ্যাদেশ এই সরকারের সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময় করেছে। এবং তার যে মাথার যে মানে চিন্তা যে নির্বাচনকে, কিন্তু আইনটি করে আমরা কিন্তু দ্বিমত করছি না, নির্বাচনে আইন হবে, কিন্তু আমরা তো এগিয়ে যাচ্ছি, তাই না? আমাদের মনোযোগটা যেটা হওয়া উচিত সেটা হলো যে নির্বাচন নিয়ে, সেটা হলো যে নির্বাচন আমরা কিভাবে করব, সেই নির্বাচনের পরিবেশটা কিভাবে হবে, অথবা নির্বাচনে যে আইন, সেটা তো এই যে আগে এগিয়ে যাওয়ার বিষয় না। যে আজকে রাষ্ট্রপতি সাইদ ভাই যেটা বললেন যে রাষ্ট্রপতি আমরা রাষ্ট্রপতিকে ছেড়ে দিয়েছিলাম, রাষ্ট্রপতি তার স্বীয় বিবেচনায় তিনি নির্বাচন কমিশন গঠন করেছে, আমরা মেনে নিয়েছিলাম। সেখানে কিন্তু দেখবেন যে নাম প্রস্তাবগুলো আসছে, এটা একটা নতুন কিন্তু আইডিয়া, তাই না? এখানে আমাদের দলের একজনকে এখানে দেওয়া হয়েছে এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু একজনকে দেওয়া হয়েছে, এর বাইরে অন্যান্য প্রস্তাব থেকে দেওয়া হয়েছে। সুতরাং একটা সুন্দর নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। হ্যাঁ, সামনে আপনার কি বক্তব্য রয়েছে? বিশেষ করে যেটা আফজাল হোসেন বললেন যে প্রক্রিয়া নির্বাচন কমিশন গঠন করা হয়েছে সেটি হচ্ছে একটি অভিনব প্রক্রিয়া এবং অনেকটাই সহনীয় পর্যায়ে নিয়ে এসে, যেটা আগে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে করা হতো সেটি করা হয়নি এবং অনেক ধরনের সার্চ কমিটি গঠনের প্রক্রিয়া ভিতরে হয়েছে। আপনাদের এই প্রসঙ্গে কেন হয়তো বিতর্ক আছে? এটা তো বিতর্ক থাকতেই পারে, যেহেতু যখন যে সরকার আমাদের দেশে 46 বছর হয়ে গেল, দেখেন নির্বাচন কমিশনের একটা আইন হলো না। আপনি একটু ভাই যেটা বললেন বা আপনি যে বলতে চাইলেন সেটা 2008-এর পরে যে নির্বাচনটা হয়েছে, তখন কিন্তু প্রধান বিরোধী দল বিএনপি কিন্তু ইয়েতে ছিল, পার্লামেন্টে ছিল, তখন কিন্তু এই নির্বাচন কমিশনের আইনটা হতে পারতো। কিন্তু ওই জায়গায় যে দেখা গেল যে উনারা জনগণের প্রতিনিধিত্ব হয়ে সরকার, আওয়ামী লীগও গেছে পার্লামেন্টে, তারাও গেছে, এই বিরোধিতার কারণে বিরোধিতা করা হয়েছে এবং বিএনপি আওয়ামী লীগও চায় না সেই মুহূর্তের জন্য যে একটা নির্বাচন কমিশনের একটা আইন তৈরি করা হোক, সেই মুহূর্তে এই কারণে এই জিনিসগুলি হয় না। পরবর্তীতে এই 2014 যেটা এখন বর্তমানে চলতেছে পার্লামেন্টে, সেইখানে বিএনপির যেহেতু একটা বড় দল হিসাবে প্রতিনিধিত্ব নাই, সেই হিসাবে এখন এটা করা যাবে না। আমার মনে হয়, আমার ব্যক্তি ধারণা থেকে আমি বলতেছি যে পরবর্তীতে যদি উভয়ের সম্মতির মাধ্যমে এবং যদি পার্টিসিপেট করে এবং পার্লামেন্টে যায় উভয় দলই, তখন দেখা যাবে যে এই নির্বাচন কমিশনের আইনটা কিভাবে করা যায় সেটা এটা সুন্দর। আপনি বলতে চাইছেন যে বিরোধিতার কারণে বিরোধিতাগুলো হচ্ছে, যেগুলো আমাদের দেশে তো এরকম হয়েছে, যখন বিএনপি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ তাই করছে,
আপনারা সেটি বিরোধিতা করবেন, করা হয়েছে সেটা আওয়ামী লীগ করেছে, না, আপনারা এটা সেটি তো আমাদের করতে এইটা তো চান। দেখা যায় আমাদের দেশে এখন রাজনীতি জনগণের কথা বলি আমরা সবাই, কিন্তু দেখা গেল যে যখন ক্ষমতায় থাকি বা ক্ষমতার বাইরে থাকি তখন সেই জিনিসগুলি আমরা করি, বিরোধিতার কারণে বিরোধিতা করা। শুধু আপনি বিএনপির দিলে হবে না, সেটা আওয়ামী লীগও করছে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল। কিন্তু প্রশ্ন তো সেইটা না, সরল কথা হলো যে আপনি রাজনীতি করেন জনগণের জন্য, তো জনগণের ম্যান্ডেট নিয়ে আপনি আসলেন, তাহলে জনগণ কি পাইলো, বা জনগণের জন্য আপনি কি দায়িত্ব এখানে আপনি বহন করলেন, বা রাষ্ট্রের জন্য বা কি করলেন, সেইগুলি চিন্তা। একটা স্বাধীন রাষ্ট্র, আমরা তো এখানে 30 লক্ষ লোকের রক্তের বিনিময়ে দেশটা আমরা পেয়েছিলাম, ভাষা পাইছি রক্তের বিনিময়, প্রতিটা ক্ষেত্রে আমাদের রক্ত বিনিময় আমরা পেয়েছি। এখন আমাদের রক্ত ঝরতেছে, কেন এইটা হবে? আমরা যদি এই জিনিস চিন্তা করি যে রাষ্ট্র আমাদের স্বাধীন হয়ে গেছে, এখন আমরা পরাধীনে নাই, আমরা পাকিস্তানের আন্ডারে নাই, আমরা ব্রিটিশের আন্ডারে নাই, আমরা নিজেরাই তো নিজেরাই ক্ষতি হয়। তাহলে সেই সুষ্ঠু পরিবেশ যদি আমরা নিজেরা তুলে আলোচনার মাধ্যমে, ওই সেমিনারের মাধ্যমে বা পর্যায়ক্রমে এটা কিভাবে করা যায় সেইটা, কিন্তু সেই ধরনের তো দেখা যাচ্ছে না আলটিমেটলি। কিন্তু দেখা যাচ্ছে যে ঠিকই একজন যে জিনিসটা বলল সেটা তার ওই সত্য না হইলেও দেখা গেল তার এটা জোরে জোটে আপনারা অন্যতম শরিক দল, তাহলে কেন আপনারা 20 দলকে সেই দিকে ধাবমান করছেন না, কেন তার উদাহরণ সৃষ্টি করছেন না? না, এখন 20 দলের এক দল, 14 দল তো আওয়ামী লীগে তো 14 দল আছে, তো এখন আমাদের যেটা আছে সেই দলের থেকে আমরা এককভাবে কিছু করতে পারি, সেটা 20 দলের মাধ্যমে বলেন কিনা আপনারা সেই আপনার এই বার্তাটি আপনারা কি 20 দলকে দেন কিনা? না, এগুলি আমাদের মনে করেন ব্যক্তিগতভাবে আলাপ আলোচনা হইতেছে। আমরা মনে করি যে এই জিনিসগুলি থেকে বেরিয়ে আসা এই কারণে যে রাষ্ট্র এবং জনগণের চিন্তা করা এই জিনিসটা হওয়া উচিত। রাজনীতিতে কৌশল আছে, কৌশলের খেলা আছে, কিন্তু নীতির বাইরে সেই কৌশল না। এমন কৌশল গ্রহণ করা উচিত না যাতে নীতি বলি হয়ে যায়। তা আমাদের এখানে নীতি আদর্শর ব্যাপারটা ঢাকা পড়ে যাচ্ছে, এখানে কৌশলের খেলা চলছে। অর্থাৎ ক্ষমতা দখল এবং বেদখলের জন্য যা যা কৌশল করা দরকার সরকারও করছে, বিরোধী দলও করছে। এখানে রাজনীতিতে যে সমস্যাটা, এখানে নীতির সমস্যা, আদর্শের সমস্যা। নীতি এবং আদর্শ ক্রমেই যেন যারা, এমনকি দলের অভ্যন্তরে যারা নীতিবাদী, আদর্শবাদী, ত্যাগী, তারা কোণঠাসা হয়ে পড়ছে। এখানে এক ধরনের সুবিধাবাদের উত্থান করছে। আমরা অন্যান্য অনেক সূচকে এগিয়ে যাচ্ছি, কিন্তু রাজনৈতিক সূচকে কিন্তু এগোতে পারছি না। তো আমার মনে হয় যে দেশের উন্নয়নকে যদি টেকসই করতে হয়, তাহলে রাজনীতির উন্নয়ন দরকার, গণতন্ত্রের উন্নয়ন দরকার। এবং রাজনীতির উন্নয়ন, গণতন্ত্রের উন্নয়ন ছাড়া অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখা যাবে না, এবং এটা টেকসই হবে না। কিন্তু সেই রাজনীতির উন্নয়নটা কিভাবে হবে, সাংস্কৃতিক উন্নয়ন কিভাবে, রাজনীতি সংস্কৃতি কিভাবে উন্নয়নটা, সেই জায়গাটা হচ্ছে যে রাজনীতিকে একটা আদর্শ কিভাবে সেটি ঘটবে, সেই জায়গাটা হচ্ছে যে রাজনীতি এখন অনেকেই বলেন, এখানে সিনিয়র নেতারাও বলেন যে রাজনীতি রাজনীতির কাছে নেই। স্বয়ং রাষ্ট্রপতি বলেছেন রাজনীতি এখন ব্যবসায়ীদের পকেটে চলে গেছে। তো এখান থেকে রাজনীতিকে পুনরুদ্ধার করা দরকার, এবং এখানে দুটো সমস্যা। একটা হলো রাজনীতিতে আদর্শবাদ ফিরিয়ে আনা দরকার, আর একটা হলো রাজনীতিটা ভারসাম্য দরকার। এখানে বিরোধী দলকেও রাজনীতিতে কেবলমাত্র সরকার কর্মসূচি করবে এটা ঠিক না, বিরোধী দলকেও কর্মসূচি করার সুযোগ দিতে, এবং গণতন্ত্র আওয়ামী লীগ বিএনপির জন্য না, গণতন্ত্র দেশের জন্য। ধন্যবাদ আবু সাইদ খান, ধন্যবাদ নুরুল আজহার শামীম, ধন্যবাদ অ্যাডভোকেট আফজাল হোসেনের সময় দেওয়ার জন্য। দর্শক দেখছিলেন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে ইমেইল করুন awardemocracy@rtv.tv তে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদে থাকুন।